পয়লা তারিখে খুব ভোরেই ঘুম ভেঙে গেল অনিমেষের। বালিশে মুখ রেখে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকতেই মাথার ভেতর চিন্তাটা হঠাৎ নড়ে উঠল। আজ মাধবীলতা বাড়ি থেকে বেরিয়ে হোস্টেলে আসবে। কথা আছে সকাল ৮টার মধ্যে অনিমেষ বেলঘরিয়া স্টেশনে ওর জন্য অপেক্ষা করবে। নিমতা থেকে মাধবীলতা রিক্সা নিয়ে সেখানে আসবে। তারপর ট্রেন ধরে শিয়ালদায় নেমে ওরা হোস্টেলে যাবে। প্রথম দিন অনিমেষ সঙ্গে গেলে মাধবীলতার সুবিধা হবে। অনিমেষ চেয়েছিল নিমতার বাড়িতে যেতে। শেষবার সে নিজে মাধবীলতার বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিল। ভদ্রলোক জেদ ধরে আছেন সত্যি, কিন্তু ভালো করে বোঝালে হয়তো বুঝতেও পারেন। কিন্তু মাধবীলতা তাতে কিছুতেই রাজি হয়নি। বলেছিল, আমার বাবা তোমাকে অপমান করবেন, আমি সেটা দাঁড়িয়ে দেখতে পারবো না। যা কিছু শুনতে হয় তা আমিই শুনবো। অনিমেষ একটু ইতস্তত করে বলেছিল, ঠিক আছে, তবু একটা কথা বলি। জানি তুমি রেগে যাবে শুনলে, কোনোভাবেই কি অ্যাডজাস্ট করা যায় না? মাধবীলতা রাগল না, ওর ঠোঁটের আদল ফুটল শুধু। তারপর খুব নিচু গলায় বলল, আমি আর টেনশন সইতে পারছি না। প্রতিদিন এক কথা শুনতে শুনতে আমার নার্ভের সহ্যের সীমায় এসেছে। তারপর খানিক চুপ করে বলল, তুমি তো চিন্তা করছো কেন? আমি নিজে একজন মেয়ে। বাড়ি থেকে বেরিয়ে আসতে আমাকে হাজারটা চিন্তা করতে হয়েছে। মাধবীলতা তাই একাই বাড়ি থেকে বের হতে চেয়েছে। বাড়ির কাছাকাছি যাতে অনিমেষ না যায়, তাই বেলঘরিয়া স্টেশনে ওকে অপেক্ষা করতে বলেছে। ব্যাপারটা অনিমেষের ভালো লাগেনি। মাধবীলতা তার জীবনের এই ঝুঁকির সঙ্গে ওকে জড়াতে চাইছে না, এটা ভাবলেই নিজেকে অক্ষম বলে মনে হচ্ছিল। এই মেয়ে যা কিছু করবে তা নিজের দায়িত্বে করতে চায়। অনিমেষের অস্বস্তিটা এইখানেই। অনিমেষ দ্রুত তৈরি হয়ে নিল। হাতিবাগান থেকে বেলঘরিয়াতে পৌঁছতে মিনিট ৪০ লাগবে। ভেতরে ভেতরে খুব উত্তেজিত হয়ে পড়ল অনিমেষ। একটি মেয়ে আজ তার জন্য জীবনের বাধা রাস্তার সব সুখ ত্যাগ করে বেরিয়ে আসছে, এইটুকু ভাবলেই নিজেকে সম্রাট বলে মনে হয়। জামাকাপড় পরতে পরতে অনিমেষ ভাবছিল, যদি মাধবীলতা কোনো কারণে বাড়ি থেকে না বেরোতে পারে তাহলে সে কি করবে। যদি বাড়ির লোকেরা জবরদস্তি করে ওকে আটকে রাখে। অনিমেষ ঠিক করল, যদি বেলা ১০টার মধ্যেও মাধবীলতা স্টেশনে না আসে, তাহলে সে কোনো নিষেধ মানবে না। সোজা মাধবীলতার বাবার মুখোমুখি হবে। ব্যাপারটা ভাবতে গিয়ে নিজের অজান্তেই উত্তেজিত হয়ে পড়েছিল অনিমেষ। ঠিক এই সময়ই দরজায় শব্দ হলো। চুল আঁচড়াতে আঁচড়াতে অনিমেষ বলল, কে? এই সময় কেউ এসে কথা বললে দেরি হয়ে যাবে বলে অনিমেষ বিরক্ত হচ্ছিল। বাইরে থেকে কেউ সাড়া না দেওয়ায় সে একেবারে বেরিয়ে যাওয়ার জন্য দুহাতে দরজা খুলতেই চমকে উঠল। বাইরে এখন ঝকঝকে রোদ্দুর, আর সেই রোদ্দুর পিছনে রেখে মাধবীলতা দুই চোখে হাসছে। বুকের ভেতরটা হঠাৎ শরতের আকাশ হয়ে গেল অনিমেষের। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কোনো রকমে বলল, তুমি? মাধবীলতা তখনও হাসছিল। সেই হাসিতে একই সঙ্গে আনন্দ আর সংকোচ। দুটো চোখের চাহনি নিঃশব্দে অনেক কথা বলে দিচ্ছে ওর। একটা হলুদ শাড়ি পরে আসায় সমস্ত চেহারায় মিষ্টি ঔজ্জ্বল্য এসছে। বিব্রত অবাক অনিমেষের মুখের দিকে তাকিয়ে বলল, রাগ করেছো? কি আশ্চর্য, রাগ করবো কেন? কিন্তু তুমি এখানে এলে কি করে? অনিমেষের বিস্ময় তখনও কাটছিল না। এই সকালবেলায় মাধবীলতা উপরে উঠে এলো কিভাবে? সাধারণত কেউ দেখা করতে এলে দারোয়ান এসে খবর দিয়ে যায়। অনিমেষ দেখল সুন্দরী একটি মেয়ে ভেতরে এসেছে। এ খবর ঘরে ঘরে জানাজানি হয়ে যাচ্ছে। কারণ এক একটা অজুহাত দেখিয়ে অন্যান্য ব্রোডাররা বাইরে বেরিয়ে মাধবীলতাকে দেখছে। অস্বস্তি হলো ওর। সেই সময় মাধবীলতা জিজ্ঞাসা করলো, তোমার ঘরে যেতে বলবে না? আমার ঘর? অনিমেষ নিজের ঘরটার দিকে তাকালো। ওর খুব ইচ্ছে করছিল মাধবীলতাকে ভেতরে নিয়ে যেতে, কিন্তু পর মুহূর্তেই সচেতন হয়ে গেল সে। খবরটা প্রচারিত হতে বেশি সময় লাগবে না। হোস্টেলের নিয়মকানুন তো আছেই। একটি অবিবাহিতা মেয়ে ছেলেদের হোস্টেলে একা বসে গল্প করছে, এ খবর ইউনিভার্সিটিতে দারুণ মুখরোচক হবে। সে কোনো কথা না বলে দরজায় তালা লাগিয়ে বলল, চলো, বের হব। মাধবীলতার কপালে ভাঁজ পড়ল। মানে? আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে। অনিমেষ কপট গলায় বলল।
ওকে কথা বলার সুযোগ না দিয়ে অনিমেষ সিঁড়ির দিকে এগোলো। হোস্টেলের এই ছাদের ঘরে আজ অবধি কোনো মেয়ের পদার্পণ হয়নি। যতটা করলে অভদ্রতা না মনে হয় ঠিক ততটা আগ্রহ নিয়ে বারান্দায় বারান্দায় ছেলেরা তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মাধবীলতা অনিমেষের পিছন পিছন নিচে নেমে এসে জিজ্ঞাসা করলো, কোথায় কাজ আছে তোমার? বেলঘরিয়া স্টেশনে। অনিমেষ গম্ভীর গলায় বলল, ইয়ার কি না? এতক্ষণে সহজ হলো মাধবীলতা। এমন মুখের ভঙ্গি করেছিলে না যে মনে হচ্ছিল এসে খুব অন্যায় করেছি। অন্যায় কিছুটা হয়েছে বৈকি। এইভাবে হুট করে ওপরে উঠে যাওয়া তোমার উচিত হয়নি। আফটার অল এটা ছেলেদের হোস্টেল। গেটে এসে অনিমেষ চারধারে নজর বুলিয়ে দারোয়ানকে দেখতে পেল না। রাস্তায় নেমে মাধবীলতা বলল, বাহ, সেটা আমি জানবো কি করে? এখানে এসে দেখলাম কেউ নেই। একটু ভেতরে ঢুকে তোমার নাম জিজ্ঞাসা করতে একজন ঘরটা বলে দিল। ডেকে দেওয়ার কেউ না থাকলে আমি কি করব? কিছু না, শুধু কতগুলো তৃষিত মফস্বলের ছেলের বুকে ঈর্ষা জাগিয়ে দিলে। কিন্তু তুমি আমাকে ভেতরে বসতে বললে না কেন? নিজের ওপর বিশ্বাস নেই বলে। অভদ্র বলে মাধবীলতা মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ ঘাড় ঘুরিয়ে ওর মুখখানা দেখল। আচমকা বেশ লাল দেখাচ্ছে। জরুরি কথা বলার ভঙ্গিতে সে বলল, এবার কাজের কথাটা বলো তো। সাত সকালে কেন এখানে হাজির হলে? আর একটু দেরি হলেও তো আমি বেরিয়ে যেতাম। মাধবীলতা তখনও স্বচ্ছন্দ নয়। অনিমেষের মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বলছি, কিন্তু তার আগে সত্যি করে বলো তুমি রাগ করনি আমি তোমার ঘরে উঠে গিয়েছিলাম বলে? অনিমেষ হেসে বলল, আচ্ছা মেয়ে তো, বললাম না আমি রাগ করিনি। ওরা হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তায় চলে এসেছিল। সকালবেলার কলকাতার চেহারাটা অনেকটা নরম থাকে। দোকানপাট এখনো খোলেনি, শুধু সিগারেট পানের দোকানগুলো ছাড়া। ফুটপাতে হাতিবাগান বাজারে যাওয়া আসা মানুষের ব্যস্ততা। রোদ এখনো বাড়ির মাথায়। এই সময় কলকাতাকে একদম অনুত্তেজিত দেখায়। মাধবীলতা বলল, চলো কোথাও বসে চা খেতে খেতে কথা বলি। সকাল থেকে স্থির হতে পারিনি। ওরা পাশাপাশি হেঁটে হাতিবাগানে এলো। এখন ভালো রেস্টুরেন্টগুলোই ধোয়া মোছা চলছে। আটপৌরে চায়ের দোকানে খবরের কাগজ পড়তে আসা মানুষের ভিড়। অনিমেষ রাধা সিনেমার পাশে দোতলায় একটা রেস্টুরেন্টে উঠে গিয়ে জিজ্ঞাসা করলো, চা পাওয়া যাবে? ছোকরা মতন একটা লোক, তখনও বিয়ারার পোশাক পরেনি, বলল, দেরি হবে। কতক্ষণ? ওদের দিকে তাকিয়ে লোকটা কি বুঝলো কে জানে জিজ্ঞাসা করলো, শুধু চা? অনিমেষ কিছু বলার আগেই মাধবীলতা বলল, টোস্ট পাওয়া যাবে? বোঝা যাচ্ছিল শুধু চা বললে লোকটা কাটিয়ে দিত। বাঁ দিকে হাত তুলে বলল, বসুন 10 মিনিট। রেস্টুরেন্টে সবে ঝাড় পড়েছে। চেয়ারগুলো টেবিলের ওপর উল্টে রাখা আছে। পেছন থেকে লোকটা চেঁচিয়ে বলল, কেবিনে গিয়ে বসুন। অনিমেষ রাস্তার ধারে কেবিনে ঢুকলো। কেবিনটা ছোট, দেওয়াল ঘেঁষে টেবিল, পাশাপাশি দুজন বসতে পারে। ওরা বসতেই সামনের হাতিবাগান বাজারের ওপরটা চোখে পড়ল। পর্দাটা গোটানো থাকা সত্ত্বেও এখানে আলো কম। চেয়ারে বসে মাধবীলতা বলল, জানো, কাল রাত্রিরে একদম ঘুমোতে পারিনি। অনিমেষ তাকালো। মাধবীলতাকে প্রথম থেকে একটু অন্যরকম দেখাচ্ছিল। এখন কারণটা বুঝতে পারল। আজ অবধি কখনো সে ওকে ভোরে দেখেনি, তাই একটু আলস্য মাখানো অযত্ন মুখে চুলে। স্নানের পর মেয়েদের শরীরে যে টান টান তেজ থাকে তা ভোরবেলায় পাওয়া যায় না। ভোরবেলায় তাই মেয়েদের কাছের মানুষ বলে মনে হয়। এতক্ষণ ওকে দেখার আনন্দে এবং উত্তেজনায় সমস্ত ব্যাপারটা গুলিয়ে গিয়েছিল। আজ সকালে মাধবীলতার বেরিয়ে আসার কথা, অথচ সে এখন তার সামনে বসে। এদিকে বলছে গত রাত্রিরে সে ঘুমোতে পারেনি। কেমন একটা ভয় হঠাৎ এসে জুড়ে বসলো। তাহলে কি কোনো কারণে মত পাল্টেছে মাধবীলতা? গলার স্বর স্বাভাবিক রেখে সে জিজ্ঞাসা করলো, ঘুম হয়নি কেন? কোনোদিনও তো বাড়ির বাইরে থাকিনি, একা নতুন জায়গায় কিছুতেই ঘুম আসছিল না। নানান চিন্তা আসছিল, আর ভেবেছি কখন সকাল হবে। মাধবীলতা হাসল। হকচকিয়ে গেল অনিমেষ। নতুন জায়গা মানে? তুমি কি গতকালই চলে এসেছো? হ্যাঁ। মাধবীলতা একটা চাপা নিঃশ্বাস ফেলল। কেন, কি হয়েছিল? চলে আসতে হলো, ভয় ছিল।
গতকাল থেকেই আমাকে থাকতে দেবে কিনা, কিন্তু সুপারকে বলতে দেখলাম রাজি হয়ে গেলেন। নইলে কি বিপদে পড়তে হতো। কি হয়েছিল? আবার প্রশ্নটা করলো অনিমেষ। বাড়িতে গিয়ে মাকে বললাম, তোমরা যদি চাও তাহলে আমি হোস্টেলে চলে যেতে পারি। মা বলল, তোমার বাবার সঙ্গে বুঝে নাও, আমি এর মধ্যে নেই। বাবা আমাকে দেখা মাত্র জানতে চাইলেন আমি কারো প্রেমে পড়েছি কিনা। অস্বীকার করলাম না। তারপর যা হয়ে থাকে তাই হলো। আমি নাকি ওর মুখ পুড়িয়ে দিয়েছি। দুধ কলা খাইয়েছেন কালসাপকে। বললেন মত পরিবর্তন করতে। অসম্ভব শুনে জানিয়ে দিলেন আমার মুখ দর্শন করতে চান না। আমি যেন এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমারও খুব রাগ হয়ে গিয়েছিল। জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। ওরা জানতেও চাইলো না কোথায় যাচ্ছি। তবু একটা কাগজে নিজের ঠিকানাটা লিখে রেখে এলাম। ভালো লাগছে না একটুও। মাধবীলতা মুখ নামালো। অনিমেষের কষ্ট হচ্ছিল। গাঢ় গলায় বলল, দেখো, পরে অনুশোচনা করার চেয়ে সময় থাকতে শুধরে নেওয়া ভালো। হাজার হোক ওরা তোমার মা বাবা। মাধবীলতা দাঁতে ঠোঁট কামড়ালো। এই একটা কথা তুমি কতবার বললে? তুমি কিছুতেই বুঝতে পারছো না। একটা মেয়ে বাড়ির প্রতিকূল মনোভাবের বিরুদ্ধে কতক্ষণ লড়তে পারে। অনবরত চাপ দিচ্ছে সবাই বিয়ের জন্য। উঠতে বসতে খোঁচা খেতে হচ্ছে। হয় হ্যাঁ বলো নয় না। আজ থেকে 2 বছর আগে হলে হ্যাঁ বলতে কোনো অসুবিধে হতো না। স্বচ্ছন্দে বিয়ে হয়ে যেত আমার। বাবা বলতেন বড় ভালো মেয়ে। আমি দায় থেকে উদ্ধার পেলাম, কিন্তু এখন আমি কি করে রাজি হই? যেসব মেয়ে মনে করে মনের কোনো সতীত্ব নেই, আমি সেই দলের নই। শরীরের চেয়ে মন আমার কাছে কম মূল্যবান নয়। যে চোখে আমি তোমাকে দেখেছি সেই চোখে আমি অন্য পুরুষকে দেখব কি করে? কথা বলতে বলতে খুব উত্তেজিত হয়ে পড়েছিল মাধবীলতা। অনিমেষ দেখল ওর মুখ কাঁপছে, আর তারপরেই চোখের দুটো কোণ চিকচিক করে উঠল। মাধবীলতার মুখে এখন ভাঙচুর, চোখ দুটো ভরা পুকুর। অনিমেষের বুকের মধ্যে পাথর গড়াতে লাগলো। নিজের অজান্তেই ও একটা হাত মাধবীলতার কাঁধে রাখল। কেঁদো না, তোমার চোখে জল একদম মানায় না। আমি সহ্য করতে পারবো না। সামলাতেও সময় লাগলো ওর। আঁচলে চোখ রাখলো কিছুক্ষণ। তারপর ধরা গলায় বলল, আচ্ছা বলো তো, বাবা মা কেন নিজের মেয়েকে এত সন্দেহ করে? কেন নিজের জেদ মেয়ের উপর চাপিয়ে দিয়ে আনন্দ পায়? আমি কি ছেলে মানুষ? আমার কি বোঝার বয়স হয়নি? আমি কি বিয়ে করার জন্য এখনই ব্যস্ত হয়ে উঠেছিলাম? এতদিন যেমন ছিলাম তেমনি কি ওদের কাছে আর কিছুকাল থাকতে পারতাম না? তবে কেন এত জবরদস্তি? অনিমেষ জানলা দিয়ে বাইরে তাকালো। আকাশ এখন পরিষ্কার। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, কিছুদিন যেতে দাও, দেখবে ওরা নিজেদের ভুল বুঝতে পারবেন। নিশ্চয়ই জেদ করবে না আর। তুমি যদি কোনো অন্যায় না করো তাহলে কেউ তোমায় দোষ দেবে না। না, কথাটা ঠিক নয়। আমি বাড়ি থেকে চলে এসেছি এই খবরটা আত্মীয় স্বজনেরা জানা মাত্রই দুর্নাম রটাতে শুরু করবে। কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। মাধবীলতা মুখ নামিয়ে কথা বলছিল। এই সময় পায়ের শব্দ হলো। খেয়াল হতেই অনিমেষ হাত সরিয়ে নিল মাধবীলতার কাঁধ থেকে। দুহাতে 2 প্লেট টোস্ট আর 2টো চায়ের কাপ নিয়ে লোকটা আশ্চর্য কৌশলে চলে এলো। টেবিলে ওগুলো রেখে অভ্যস্ত হাতে পর্দা নামিয়ে দিয়ে লোকটা চলে গেল। সঙ্গে সঙ্গে ঘরটার চেহারা পাল্টে গেল। পর্দাটার দিকে তাকিয়ে অনিমেষের একবার মনে হলো উঠে সরিয়ে দেয় ওটাকে। সেই সময় মাধবীলতা বলল, তুমি আমাকে কখনো কষ্ট দিও না। এ কথা বলছো কেন? আমার যেন মাঝে মাঝে মনে হয় তোমার কোথাও অস্বস্তি আছে। কিরকম? আমার বাড়ি থেকে বেরিয়ে আসার ব্যাপারটায় যেন তোমার কোথাও অস্বস্তি আছে। সত্যি করে বলো তো, আমি কি তোমার উপর কিছু চাপিয়ে দিচ্ছি? লতা, অনিমেষ প্রতিবাদ করতে চাইল। না অনি, আমি যা করছি নিজের দায়িত্বেই করছি। তোমার যদি মনে হয় জড়িয়ে যাচ্ছ, তাহলে স্বচ্ছন্দে সরে যেতে পারো। আমার খুব কষ্ট হবে। সারা জীবন হয়তো কাঁদবো। কিন্তু আমি তোমার গলার কাঁটা হয়ে আছি, এ আমার সহ্য হবে না। মাধবীলতার গলা বুজে এলো। অনিমেষ আর পারল না। চকিতে 2 হাতে মাধবীলতাকে জড়িয়ে ধরল সে। বোধহয় একটা সুতোর আড়ালে নিজেকে ধরে রাখছিল মাধবীলতা। আর পারল না। অনিমেষের বুকে মুখ রেখে হু হু করে কেঁদে ফেলল। তার 2 হাত এখন অনিমেষের পিঠ আঁকড়ে ধরেছে। থরথর করে কাঁপছে শরীর। অনিমেষের সমস্ত শরীর এখন অচৈতন্য। মনের কোনো বাঁধ নেই। 2 হাতে মাধবীলতার মুখ তুলে স্পষ্ট গলায় বলল,
আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মাধবীলতার ২ চোখে জলের ধারা গড়ালো, ঠোঁট কাঁপল। আমিও না। এই ১ম কোনো যুবতীর শরীরকে বুকের উপর অনুভব করল অনিমেষ। চোখের সামনে মাধবীলতার ভেজা স্ফীত ঠোঁট চুম্বকের মতন তাকে টানছিল। ধীরে ধীরে মুখ নামালো অনিমেষ। তারপর সেই উষ্ণ নরম সিক্ত ঠোঁটে আকণ্ঠ চুম্বন করল। দুজনের চোখ এখন বন্ধ। সমস্ত বিশ্ব চরাচর যেন এই পর্দার ঘেরা ছোট্ট কেবিন হয়ে গেছে। ঠোঁটের স্পর্শের মধ্যে দিয়ে অনিমেষ মাধবীলতার সব অন্ধকার মুছিয়ে দিল। মাধবীলতার সব না বলা কথা জেনে নিল। চেতনা ফিরতেই মুখ সরিয়ে নিল মাধবীলতা। আস্তে আস্তে তার হাত শিথিল হলো। যেন একটু লজ্জা পেয়েই সে সরে বসতে চাইল। মুখে এখনো একটা মিষ্টি অথচ নোনতা সুখের স্বাদ। অনিমেষ চোখ বন্ধ করল। আর তখনই সেই বন্ধ চোখের পাতায় আচমকা সেই দুপুরটা ছিটকে চলে এলো। জলপাইগুড়ি শহরের বিরামকরের বাড়িতে সদ্য কিশোর অনিমেষ রম্ভার সামনে দাঁড়িয়ে। সামনের বিছানায় রম্ভা শুয়ে রয়েছে জ্বর তপ্ত শরীরে, মুখ চোখ লাল, চুল উস্কো খুস্কো। অনিমেষ যখন তার অনুরোধে জ্বর দেখতে নিচু হয়েছিল, তখনই সাপের মতন তাকে জড়িয়ে ধরেছিল রম্ভা। সেই সদ্য কিশোরীর সতেজ আক্রমণ প্রতিহত করার আগেই দুটো জোড়ো ঠোঁট তাকে চুম্বন করেছিল। বিশ্রী পোড়া বিড়ির স্বাদ পেয়েছিল যেন অনিমেষ। দাঁড়িয়ে উঠে নিজের ঠোঁটে ঘিনঘিনে ভাব অনুভব করেছিল। জ্ঞানে কিংবা অজ্ঞানে সেই তার প্রথম চুম্বন। কিন্তু তার স্মৃতি অনেকদিন একটা অস্বস্তির চেহারা নিয়ে মনের ভেতর ছিল। আজ অনিমেষের মনে হলো এতদিনে সেই বিশ্রী স্মৃতিটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত অনিমেষ সামনে রাখা প্লেটটা টেনে নিয়ে বলল, খাও। টোস্ট হাতে না নিয়ে চায়ের কাপটা টেনে নিল মাধবীলতা। ধীরে ধীরে একবার চুমুক দিয়ে বলল, ভালো লাগছে না। কেন, ঠান্ডা হয়ে গেছে? অনিমেষ হাত দিয়ে দেখল কাপটা আর গরম নেই। মাধবীলতা তাই দেখে বলল, না, খাওয়া যাবে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। বুঝল না অনিমেষ। কেন? সে তুমি বুঝবে না। বাহ, তুমিই তো চা খেতে চাইলে। চেয়েছিলাম। অনিমেষ ওর চোখে চোখ রাখতে চাইল, কিন্তু মাধবীলতা মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ ধমকে সুরে বলল, খেয়ে নাও তো, সকাল থেকে কিছু খাওনি আর আজে বাজে বকা হচ্ছে। খাও বলছি। টোস্টের প্লেটটা মাধবীলতার সামনে এগিয়ে দিল সে। খাওয়া হয়ে গেলে মাধবীলতা বলল, আমি কিন্তু তোমার ভরসায় পরীক্ষা দেব। আমার ভরসায়? আমি তো পড়াশোনা শুরুই করিনি। এবার করো। তুমি স্কুলে পড়ানো আর পরীক্ষার জন্য তৈরি, দুটো পারবে? পারতে হবেই। আচ্ছা লতা, আমি ভবিষ্যতে কি করব বলে তুমি ভাবছো? মানে? আমি কিরকম চাকরি বাকরি করব বলে তুমি আশা করো? মাধবীলতা একটু ভাবল, তারপর বলল, ওসব আমি কিছুই ভাবিনি। একটা কিছু নিশ্চয়ই তুমি করবে। আর যাই করো, আমি সমর্থন করব। এ কোনো কথা হলো? বাংলায় এমএ পাশ করে চাকরি পাওয়া যাবে না। অধ্যাপনা বা মাস্টারি করার মতন ব্রাইট রেজাল্ট আমার হবে বলে মনে হচ্ছে না। তখন কি হবে তাই ভাবছি। আমার চাকরি তো রয়েছে। আশ্চর্য মেয়ে! কেন? আমার তো দুটো হাত পাই আছে। ইয়ার্কি করো না। আমার ব্যাপারে তুমি একটুও সিরিয়াস নও। খুব বেশি সিরিয়াস বলেই কিছু ভাবি না। তাছাড়া আর একটা ব্যাপার আছে। আমার বাড়ির লোক তোমাকে কিভাবে নেবে তা আমি জানি না। যদি ওসব কথা থাক। তোমার দাদু পিসিমার কথা যা শুনেছি, তাতে আমার বিশ্বাস ওরা আমাকে নিশ্চয়ই ভালোবাসবেন। হঠাৎ অনিমেষের হাসি পেল। ওর মনে হলো মেয়েদের মন সত্যিই বিচিত্র। এতদিনের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তারা যাকে বুঝতে পারল না, সে বিশ্বাস করছে দুজন অপরিচিত লোক তাকে গ্রহণ করবে। যুক্তি নয়, হৃদয়বেগী মেয়েদের সাহসী করে তোলে। কথা ঘোরালো অনিমেষ। আমার ভয় হচ্ছে হয়তো তোমাকে আমি সুখী করতে পারবো না। সেদিন সুভাষদার সঙ্গে কথা হওয়ার পর থেকে আমার চিন্তা ভাবনা সব পাল্টে যাচ্ছে। যদি এমন সময় আসে যখন আমি বাঁধাধরা জীবনে না থাকি, তাহলে তুমি কি করবে? কিছু না, এখন যা করছি তাই করব। মাধবীলতা অনিমেষের হাত
নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলল, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি সাধারণ নও। ঘর সংসারের বাধা জীবনে তোমাকে মানায় না। সেটা করতে গেলে তোমার উপর অন্যায় করা হবে। তোমার পক্ষে যেটা স্বাভাবিক তাই তুমি করবে। আমি কোনোদিন তোমার বাধা হয়ে দাঁড়াবো না। আচ্ছা, এত ছেলে থাকতে তুমি আমাকে ভালোবাসলে কেন? কি মনে হয় তোমার? জানি না। কেন? তুমি কেন ভালোবাসলে? অনিমেষ মাধবীলতার চোখের দিকে তাকালো। সেই চোখ হাসছে। মনে মনে সে বলছে, তোমায় না ভালোবাসলে আমি মরে যেতাম। কিন্তু মুখে কিছু বলল না সে, কারণ মাধবীলতার চোখের হাসি এখন ঠোঁটে ছড়িয়েছে। অনিমেষ হেসে ফেলল শব্দ করে। ওদের 10টা আঙুল এখন পরস্পরকে আঁকড়ে ধরেছে বিশ্বাসে। প্রথমেই জেনে নেওয়া দরকার আমরা কি চাই। আমরা যারা এখানে রয়েছি তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করেছি। মার্ক্সবাদের রাজনীতি পদ্ধতিগুলোর সঙ্গে বিশেষভাবে পরিচিত। এদেশের কমিউনিস্ট পার্টির নেতারা ঔপনিবেশিক সংসদীয় কাঠামোই নিজেদের মানানসই করে নিয়ে কয়েকটা রাজ্য সরকার গঠন করতে পারলেই ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করবেন। আমরা মনে করি এই পথে সাধারণ মানুষের মুক্তি কখনোই আসতে পারে না। এদেশের মানুষের কাছে ভোটের যে প্রলোভন রাখা হয় তার ব্যবহার আমরা জানি। গরিব মানুষগুলো নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ভাঁওতাবাজির কাছে বারংবার ঠকে, ভোলে, কিন্তু প্রতিবাদ করার সাহস করে না। কমিউনিস্ট পার্টিও ঠিক এই পথে ওদের ব্যবহার করতে চলেছে। এই অবধি বলে বক্তা একটু থামলেন। ঘরে এখন পিন ফেলা নৈশব্দ। অনিমেষ দেখল সব সমেত এখন 7 জন শ্রোতার ভূমিকায়। প্রত্যেকেই খুব গম্ভীর মুখে কথা শুনছে। সিথির এই বাড়িটায় আসতে ওরা খুব সতর্ক হয়েছিল। সুভাষদার সঙ্গে হরেকৃষ্ণ শেঠ লেনে নেমে অনেকটা হেঁটে এই বাড়িতে আসা। যিনি কথা বলছেন তার নাম মহাদেব সেন। কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত যারা হয়েছেন ইনি তাদের অন্যতম। এই ঘরে আর যারা উপস্থিত তাদের সঙ্গে কমিউনিস্ট পার্টির সরাসরি সম্পর্ক ছিল। সে অর্থে অনিমেষ একটু বাইরের লোক। বিশেষভাবে পছন্দ করা কিছু মানুষ এখানে সমবেত হয়েছেন। অনিমেষের উপস্থিতি সুভাষদার সুপারিশেই। এতক্ষণ বক্তা যে কথাগুলো বললেন সেগুলো প্রত্যেকেরই জানা। মহাদেববাবু বললেন, আমার মনে হয় এই সব তত্ত্বের কথা আমরা সবাই জানি। আমি সোজাসুজি কথাগুলো বলছি এবার। যেহেতু এই নির্বাচন ব্যবস্থার সামাজিক অসাম্য এবং রাজনৈতিক দালালিতে আমরা আর আস্থাবান নই, তাই আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিছু মানুষ নতুন চিন্তাভাবনা শুরু করেছেন। আমরা মনে করছি চীনের পথে ভারতবর্ষের মুক্তি সম্ভব। চেয়ারম্যান মাওয়ের কথায় আস্থা রেখেই বলছি, বন্দুকের নলেই শক্তির উৎস। বন্দুকের মাধ্যমেই বিপ্লব সাধিত হবে। আমাদের প্রথম পদক্ষেপ হবে সশস্ত্র কৃষক গেরিলা দল গঠন করে গ্রামে গ্রামে অঞ্চল ভিত্তিক ক্ষমতা দখল। একসঙ্গে সমস্ত ভারতবর্ষে বিপ্লব আনার মতন মানসিক এবং বাস্তব পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ক্ষমতা দখল এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠা করলে তার অনুপ্রেরণা দাবানলের মতন আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়বে। পরবর্তী পর্যায়ে এই কৃষক গেরিলা দল সশস্ত্র সংগ্রামের ছোট ছোট ঘাঁটিগুলিকে বিস্তৃত করে সারা দেশে জনযুদ্ধের স্রোত বইয়ে দেবেন। গড়ে তুলতে হবে গণফৌজ, যে গণফৌজ প্রতিক্রিয়াশীল শক্তির মোকাবিলা করে তাদের উচ্ছেদ করবে। আমরা জানি প্রতিরোধ আসবেই। ক্ষমতায় অধিষ্ঠিত কোনো শ্রেণী বিনা আপত্তিতে কখনোই আসন ছাড়েনি। ইতিহাস এই কথাই বলে। এই আপত্তির চেহারা হলো সশস্ত্র বল প্রয়োগ। আগেকার সব আইন, সব গণতন্ত্রের মুখোশ খুলে রেখে ওরা বেইনেট নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিপ্লবীদের ওপর। একটা কথা জেনে রাখুন, প্রতিক্রিয়াশীল শক্তির বাঁচার এই লড়াইয়ে তাদের সঙ্গে সামিল হবে আজকের কমিউনিস্ট পার্টিগুলো। কারণ ইতিহাস বলছে যখনই কোনো কঠিন সমস্যা এসেছে ভারতবর্ষের পার্টিগুলো এমন সুবিধাজনক ভূমিকা নিয়েছে যেখানে তাদের অস্তিত্ব স্থির থাকে। আমাদের এই জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমজীবী মানুষের সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠা অথবা সর্বহারার একনায়কতন্ত্র। অর্থাৎ এই ব্যবস্থায় শ্রেণী ক্রমাগত সংখ্যায় কমে না, উল্টে বলা যেতে পারে বৃদ্ধি পায়। শ্রমিক শ্রেণী হলো একমাত্র শ্রেণী যে অন্য শ্রেণীর মানুষকে গ্রহণ করতে পারে। তাহলে আমাদের প্রধান কর্তব্য হলো গ্রাম দিয়ে শহর ঘেরাও করতে হবে। আপাতত আমাদের এই সংগঠনকে অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ কমিউনিস্ট রেভলিউশনার্স নামে চিহ্নিত করা হয়েছে।
মোটামুটি এই ব্যানারে আমরা কাজ শুরু করব। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে খোলাখুলি বলতে পারেন। সুবাস্তা বলল, আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, আমরা যারা এই বিপ্লবে অংশগ্রহণ করছি তাদের নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা কতটা পরিষ্কার তা জেনে নেওয়া দরকার। আমরা যা করতে চলেছি তার পরিমাণ সম্পর্কে ওয়াকিবহল তো? আমি খারাপ দিকটার কথা বলছি। মহাদেববাবু বললেন, আমি তো তাই মনে করি। তারপর নিজের মনেই হাসলেন। সুভাষ, তোমার দোষ নেই। আমাদের চিন্তা ভাবনা দীর্ঘকালের অভ্যাসে একই খাতে বয়ে চলেছে, কিন্তু এখন বোধহয় সেটাকে পাল্টাবার সময় এসেছে। যারা জলে ঝাঁপ দেবে তারা তো জানেই জলে ডুবে যাওয়াই সম্ভব। এ নিয়ে তর্কের কি প্রয়োজন? তুমি সতর্ক করছো, যদি সে ভয় পায় তাহলে ঝাঁপ দেবে না, এই জন্য? সেক্ষেত্রে সারা দেশের মানুষ যদি ভয় পায় তাহলে কোনোদিন কোনো কাজ হবে না। সাঁতার শিখতে হলে তো জলে নামতেই হবে, তাহলে এই সতর্কীকরণ কেন? আর পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারটা মধ্যবিত্ত মানসিকতা থেকেই বললে। ওভাবে কোনো কাজ হবে না তা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে জেনেছি। কাজে নেমে লক্ষ্য এক হলে মানুষের প্রয়োজন তাদের একটা বোঝাপড়ায় আসতে বাধ্য করে, এবং সেটাই কাম্য। সুবাস্তা এরকম কড়া অথচ পরিষ্কার জবাব পেয়ে আর কোনো কথা বললেন না। অনিমেষের একটা চিন্তা অনেকক্ষণ থেকে মাথায় পাক খাচ্ছিল। মহাদেববাবুর কথা শেষ হতেই সে জিজ্ঞাসা করল, কেন্দ্রীয় নেতৃত্ব কার হাতে? কোনো ব্যক্তিবিশেষের হাতে নয়। তুমি কি লেটেস্ট ইস্তাহার পাওনি? মহাদেববাবু তার ঝোলা থেকে হাতড়ে একটা কাগজ বের করে অনিমেষের দিকে এগিয়ে ধরলেন। অনিমেষ সেটাতে চোখ রাখল। বর্তমান পরিস্থিতিতে কমিটি অফ কমিউনিস্ট রেভলিউশনারিস্ট কি করতে চায় তা নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করা আছে। ইস্তাহারের বিষয়বস্তু নিয়ে গত দুদিন তার সঙ্গে সুভাষদার যথেষ্ট আলোচনা হয়েছে। এমনকি গত রাতে কলেজ স্ট্রিটে মহাদেববাবুর সঙ্গে আলাপ হওয়ার পর এই নিয়ে কথা বলেছে সে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত কিংবা বেরিয়ে আসা নেতারাই চীনের অনুসরণে সারা ভারতবর্ষে একটি অগ্নি বিপ্লবের সূচনা করতে চান। এখন তা ছড়িয়ে থাকা কিছু সতেজ মানুষের চিন্তায় আছে মাত্র। মহাদেববাবু এখনো তার দিকে তাকিয়ে আছেন দেখে অনিমেষ বলল, ঠিক আছে। এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই? না। আচ্ছা, এবার একটা খবর দিই। ঠিক এই মুহূর্তে কলকাতা শহর এবং বিভিন্ন জায়গায় আমাদের মতন ছোট ছোট দলে আলোচনা এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সবসময় মনে রাখতে হবে আমরা একা নই। প্রদীপ জ্বালার আগে যেমন সলতে পাকানোর প্রয়োজন হয়, তেমনি এখন আমাদের কাজ হচ্ছে বিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করা। আমাদের কয়েকটা বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত, সরকার আমাদের পছন্দ করবে কিনা তা বলাই বাহুল্য। তারা একে রাষ্ট্রদ্রোহী বলে চিহ্নিত করবেই এবং বিনা বিচারে জেলে পুরবে আমাদের। এই জিনিসটা আমাদের এড়াতে হবে। আমরা চেষ্টা করব কোনো অবস্থাতেই যেন পুলিশের হাতে ধরা না পড়ি। যতটা সম্ভব গোপন কাগজপত্র যা আমাদের ভবিষ্যৎ কর্মসূচির সঙ্গে জড়িয়ে আছে তা নিজের কাছে না রাখাই ভালো। অবশ্য এক্ষেত্রে ওদের ছলনার অভাব হবে না। চেয়ারম্যানের যে কোনো রচনা কিংবা রেড বুক কাছে থাকলেই ওরা সুযোগ পেয়ে যাবে। কোনোভাবে যদি ধরা পড়তেই হয় তাহলে মনে রাখতে হবে যে কোনো অত্যাচারের সামনে দাঁড়িয়েও ঠোঁট খোলা চলবে না। পুলিশ প্রলোভন দেখাবেই এবং সেই ফাঁদে পড়ে সতীর্থের নাম যে বিপ্লবী ফাঁস করে দেয় তার শাস্তি মৃত্যু। প্রত্যেক কমরেড যেন এই কথাটা মনে রাখেন। দ্বিতীয়ত, আমাদের আশেপাশের রাজনীতি অসচেতন মানুষকে চট করে এইসব কথা না বলাই ভালো। তারা উত্তেজিত হবে, গ্রহণ করতে না পারলে গুজব ছড়াবে এবং শেষে তাই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অনিমেষ প্রশ্ন করল, কিন্তু জনসাধারণকে সঙ্গে না পেলে কি করে বিপ্লব সম্ভব? অত্যন্ত বুদ্ধিমানের মতন প্রশ্ন। চেয়ারম্যান যখন পদযাত্রা শুরু করেছিলেন তখন সাধারণ মানুষকে ঘরে ঘরে গিয়ে বোঝাতে হয়নি। তারা বুঝেছিল এটা তাদের প্রয়োজন এবং তা বুঝেছিল বলেই তারা নিজেরাই ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। মহাদেববাবু উত্তর দিলেন, ঠিক কথা, কিন্তু এদেশে তো কোনো বিদেশি শত্রু রাজত্ব করছে না কিংবা দেশি একনায়ক নেই। যারা সরকারে আছে তাদের নির্বাচন করছে জনসাধারণই। এখানকার রাজনৈতিক দলগুলো মিটিং ডাকলে এখনো হাজার হাজার মানুষ জড়ো হয়। এই মানুষগুলোকে সঙ্গে পেতে হলে কি তাদের বোঝাতে হবে না? অনিমেষের প্রশ্নটা সরাসরি। তুমি রেড বুক পড়েছো? হ্যাঁ। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হয় তার একটা ধারণা নিশ্চয়ই হয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সব থিওরি সর্বত্র খাটে না।
এদেশের মানুষ অন্ধ ধর্মবিশ্বাসী, ব্যক্তি পূজারী এবং রাজনৈতিক দলগুলোর পাইয়ে দেওয়া টোপ খেতে অভ্যস্ত। এই খোলস ছেড়ে এরা আচমকা বেরিয়ে আসবে এমনটা ভাবা যেন আকাশকুসুম চিন্তা। তাই আমরা যা চাইছি তা কি এদের বোঝানো প্রথম কর্তব্য নয়? বিপ্লব তো জনসাধারণকে নিয়েই। অনিমেষ খুব ভেবেচিন্তে ধীরে ধীরে কথাগুলো বলল। যুক্তিপূর্ণ কথা, এবং একথা কেউ অস্বীকার করবে না। কিন্তু কিভাবে জনসাধারণকে বিপ্লব সচেতন করা যায় তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেছেন। আমরা নিশ্চয়ই জনসভা করে তাদের বোঝাতে পারি না, কারণ সরকার তা হতে দেবেন না। তাছাড়া জনসভায় বক্তৃতা মানুষের বুকের ভেতরে কতটা পৌঁছায় সে বিষয়ে সন্দেহ আছে। মহাদেববাবু চিন্তান্বিত গলায় বললেন। অনিমেষের বাঁ পাশের ভদ্রলোক বললেন, আমার মনে হয় এখানে আমরা একটা বিষয় এড়িয়ে যাচ্ছি। এই শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন আনার জন্য আমরা যে চেষ্টা করব তা তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। আমাদের প্রতিটি পদক্ষেপ দেখে যদি জনসাধারণ সেটা বুঝতে পারে, তাহলে মিটিং করে তাদের বোঝাতে যেতে হবে না। একটা সময় আসবে যখন তারা নিজেরাই সব মুখোশ খুলে আমাদের সঙ্গে যোগ দেবে। অনিমেষ জিজ্ঞাসা করল, এত নিশ্চিত হওয়া যাচ্ছে কি করে? ভদ্রলোক বললেন, খুবই সহজ। ভারতবর্ষের সাধারণ মানুষ অত্যাচারিত নিঃস্ব। পৃথিবীতে এখন দুটো জাত আছে, একদল ধনহীন, অন্য দল ধনবান। এই দুই দলই কে তাদের বন্ধু এবং কে শত্রু তা চিনতে ভুল করে না। আজকের কৃষক শ্রমিক খুব সহজেই আমাদের বুঝতে পারবে। সমস্যা হবে মধ্যবিত্তদের নিয়ে, তারাই ঘোট পাকাবে। তবে ঝড় যখন সত্যিই উত্তাল হয়, তখন একটা কলা গাছ কতক্ষণ মাথা তুলে দাঁড়াতে পারে? অনিমেষ কিন্তু এতটা নিশ্চিত হতে পারছিল না। তার মনে হচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই এদিকটাকে চিন্তা করবেন এবং জনসাধারণকে সচেতন করার দায়িত্ব নেবেন। ট্রামে, বাসে, রাস্তায় মানুষকে দেখেও মনে হয় না তারা বিপ্লব এলে যোগ দেবে। কেউ যখন ঝামেলায় জড়াতে চায় না, তখন কি করে এত নিশ্চিত হওয়া যায়? এই সময় মহাদেববাবু প্রস্তাব রাখলেন, অনিমেষ, জানি না তুমি এতে সন্তুষ্ট হবে কিনা, তবে কেন্দ্রীয় নেতৃত্ব একটা প্রস্তাব নিয়েছেন। তারা প্রতিটি এলাকায় জনসাধারণকে জানাবার জন্য দেওয়াল পোস্টার লেখার কথা বলেছেন। যে সমস্ত মানুষ এখনো মনস্থির করতে পারছেন না এইসব পোস্টার দেখে, তারা নিশ্চয়ই সক্রিয় হবেন। এটাকে পরোক্ষভাবে জনসচেতন করার চেষ্টা বলতে পারো। কথাটা এমনভাবে বলা যে অনিমেষ চমকে মুখ তুলছিল, কিন্তু মহাদেববাবুর গলায় কোনো জ্বালা ছিল না। কথা শেষ করে তিনি হাসছিলেন। অনিমেষ বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না। হাত নেড়ে ওকে থামিয়ে দিলেন মহাদেববাবু। না 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 না, তোমাকে এর জন্য ক্ষমা চাইতে হবে না। যৌবনের ধর্মই হলো যাচিয়ে নেওয়া। তুমি ঠিক কাজই করছো। তবে একজন গেরিলা সৈনিক হিসেবে কতগুলো নিয়ম পালন করতে হয়। অনেক কিছু চট করে মনের সঙ্গে না মিললেও মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থের জন্য তাই মান্য করা উচিত। নেতৃত্বকে প্রতি পায়ে অস্বীকার করা মানে বিপ্লবকে হত্যা করা। তুমি নিজেও একদিন এই সমস্যায় পড়বে। হয়তো তখন তোমাকেই খুব কঠোর ব্যবস্থা এ কারণে নিতে হতে পারে। সুভাষদা এতক্ষণ চুপচাপ শুনছিলেন। হঠাৎ প্রশ্ন করলেন, কিন্তু বিপ্লবের নেতৃত্ব কার হাতে থাকছে? জল যখন পাহাড় থেকে একবার নেমে পড়ে, তখন সে কোন দিকে যাবে তা কি আগে থেকে অঙ্ক কষে বলা যায়? মহাদেবদা বললেন, কিন্তু গরিব ভূমিহীন কৃষকেরা যদি নেতৃত্বে না আসে, তাহলে তো বিপ্লব মধ্যবিত্ত ভিত্তিক হয়ে যাবে, তাই না? অবশ্যই, কিন্তু তারা যে আসবে না তা আমরা জানছি কি করে? অনিমেষের পাশের ভদ্রলোক বললেন, এটা তো তত্ত্বের কথা। যতদিন গরিব শ্রমিক কৃষক নেতৃত্বে না আসছে, মার্ক্সবাদী লেনিনবাদী যোদ্ধারা উপযুক্ত এবং আদর্শ সময় পেয়েও নিষ্ক্রিয় হয়ে থাকবে। অনিমেষের এই সময়ে লেনিনের কথা মনে পড়ে গেল। লেনিন তো শ্রমিক কিংবা ভূমিহীন কৃষকের পরিবারের সন্তান ছিলেন না। অনিমেষ হেসে বলল, এই দেখুন, এখানে থিওরি আর জীবনের মধ্যে পার্থক্যটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই তত্ত্ব মানলে লেনিনের উচিত ছিল না রাশিয়ার বিপ্লবের নেতৃত্ব দেওয়া। পাশের ভদ্রলোক খুশি হলেন, অনিমেষকে বললেন, ঠিক কথা বলেছেন। সেই সঙ্গে আপনার একটু আগের কথা, যাতে আপনি ভারতবর্ষের মানুষের অন্ধতা এবং নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিপ্লবের ব্যাপারটাই সন্দেহ করেছিলেন, তার বিরুদ্ধে একটা যুক্তি রাখছি। মার্কস বলছে একমাত্র প্রচণ্ড ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব। এই ছবিটা কি বিপ্লবের আগের রাশিয়ার সঙ্গে মেলে? কথাবার্তা খুব জমে উঠলেও মহাদেববাবু বোধহয় আর বাড়াতে চাইলেন না। তিনি বললেন, আমার মনে হয় কিছু থিওরি সামনে রেখে কাজ শুরু না করলে আমাদের এগোনো সম্ভব নয়।
কিন্তু সবসময় যে থিওরি আঁকড়ে থাকতেই হবে তার কোনো মানে নেই। পরিবর্তিত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে আমাদের চলতে হবে। এ ব্যাপারে কারো ভিন্ন মত পোষণ করা নিশ্চয়ই উচিত নয়। আচ্ছা, এবারে কাজের কথায় আসা যাক। আমাদের মধ্যে ওয়াল পোস্টার লেখার অভিজ্ঞতা কারো আছে? দুজন ছেলে হাত তুলল। মহাদেববাবু বললেন, খুব ভালো হলো। বাইরের কাউকে দিয়ে এখনই পোস্টার লেখানো উচিত হতো না। তোমরা রং নিয়ে আজ রাত থেকেই লেগে পড়ো। দমদম স্টেশন থেকে চিড়িয়া মোড় আর ওদিকে সিথির মোড় পর্যন্ত দিন ৭ মধ্যে যতটা সম্ভব কভার করবে। মনে রাখতে হবে এমন সব দেওয়াল বেছে নেওয়া হবে যা সহজেই মানুষের চোখে পড়ে। ঘন ঘন লেখার দরকার নেই। মোটামুটি জায়গাটা কভার করলেই চলবে। বুঝতে অসুবিধা হচ্ছে? ছেলে দুটির একজন বলল, ৭ দিনে এতটা জায়গা খুব বেশি মনে হচ্ছে না? দুজনের পক্ষে কি সম্ভব? মহাদেববাবু বললেন, আমরা চেষ্টা করব, তোমাদের সঙ্গে আমরাও থাকব। সুভাষদা বলল, কি স্লোগান লেখা হবে বলে দিন মহাদেবদা। মহাদেববাবু ঝোলা থেকে একটা কাগজ বের করে বললেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন এই স্লোগানগুলো লেখা হবে। বুর্জুয়া সংবিধান নিপাত যাক, পার্লামেন্ট শুয়োরের খোয়ার, রেডবুক মার্ক্সবাদ লেনিনবাদের সংকলন, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বন্দুকের নল শক্তির উৎস, মাও সে তুং সূর্যের চেয়ে বড় কারণ তার চিন্তাধারা পৃথিবীর সর্বত্র আলো দেয়, সংশোধনবাদ নিপাত যাক, বিপ্লব দীর্ঘজীবী হোক। তোমরা এইগুলো কপি করে নাও। মহাদেববাবু কাগজটা ওদের দিকে বাড়িয়ে দিলেন। ওর পড়ার গুণে ধরে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছিল। সুভাষদা বলল, মহাদেবদা, বর্তমান শাসন ব্যবস্থার সম্পর্কে আরো সরাসরি কিছু বললে ভালো হতো না? মহাদেববাবু বললেন, এখন সাধারণ মানুষের মনে এই ব্যাপারটা একটু আলোড়ন তুলুক, তাই কেন্দ্রীয় কমিটি চান। পরের স্টেজে এগুলো আসবে। অনিমেষের পাশের ভদ্রলোক বললেন, পুলিশ আমাদের লিখতে দেবে? মহাদেবদা বললেন, না দেওয়াই স্বাভাবিক, আমাদের তৈরি হয়ে যেতে হবে। দুজন লিখবে, দুজন পাহারা দেবে। প্রথম দিকে শুধু পুলিশের কাছেই বাধা পাবো, কিন্তু পরবর্তীকালে কংগ্রেস এবং সিপিএম প্রতিরোধ করবেই। সেই জন্য সংগঠন শক্তি আরো জোরদার করতে হবে। আলোচনা সভা ভাঙলে সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিল। আজ রাত ১২টার সময় দমদম স্টেশনের সামনে একটি ছেলে আসবে সরঞ্জাম নিয়ে। অনিমেষ আর সুভাষদা ওর সঙ্গী হবে। অন্যজন কাজ শুরু করবে সিথির মোড়ে। যে দুজন তার সঙ্গে থাকবে তারা সময় জেনে চলে গেল। অনিমেষ বেরিয়ে আসছিল, কিন্তু মহাদেববাবু তাকে আরেকটু বসে যেতে বললেন। সুভাষদাকে বললেন, তুমিও থাকো সুভাষ। তারপর ঘর ফাঁকা হয়ে গেলে বললেন, সুভাষ, আজকের সভা সম্পর্কে তোমার মতামত কি? সুভাষ বলল, ভালো কাজ হয়েছে, কিন্তু অনিমেষ, তোমার কি দ্বিধা আছে? অনিমেষ মাথা নাড়ল। না, আমি এখন বিশ্বাস করি এই পথেই দেশের মুক্তি সম্ভব। এদেশে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গেলে বিপ্লব অবশ্যই প্রয়োজন। একথা ঠিক, বিদেশি শক্তি কিংবা প্রচণ্ড ডিরেক্টরশিপ থাকলে কাজটা সহজ হতো। আমরা সহজেই জনসাধারণকে সঙ্গে পেতাম, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। মহাদেববাবু বললেন, তোমায় একটা উল্টো প্রশ্ন করি। কেন নেই? অনিমেষ বলল, দেখুন, স্কুলে পড়ার সময় আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। দেশপ্রেমের ব্যাপারটা আমাকেও স্পর্শ করেছিল, কিন্তু খুব অল্প দিনেই আমার মোহভঙ্গ হয়। কংগ্রেস একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা জানতে দেরি হয়নি। তারপরেই কমিউনিস্ট পার্টির দিকে আমি আকৃষ্ট হলাম। লেনিন মার্ক্সের কথা এবং লেখা পড়ে বিশ্বাস করলাম এই হলো একমাত্র পথ। কিন্তু এদেশের কমিউনিস্ট পার্টির চেহারা যখন একটু একটু করে বুঝতে শুরু করলাম, তখন অদ্ভুত বিস্বাদ এলো। এদের কাজকর্মের সঙ্গে মার্ক্স কিংবা লেনিনের কোনো সম্পর্কই নেই। বুঝলাম, সংসদীয় গণতন্ত্রের এই কাঠামোই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের মধ্যে পার্থক্যটা বেশি হতে পারে না। তখন মনে হতো, যদি একটা বিদেশি শক্তি আমাদের আক্রমণ করত, সব ভেঙে চুরমার করে দিত, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা যে শক্তি পেতাম তা থেকে নতুন ভারতবর্ষ গড়া যেত। বলতে গেলে আমি নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। এমন সময় সুভাষদার মাধ্যমে এই কর্মসূচি জানতে পারলাম। ঠিক এই রকম রাস্তাই তো আমি খুঁজছিলাম, তাই দ্বিধা থাকবে কেন? মহাদেববাবু বললেন, তুমি যে কোনো মুহূর্তে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত? অবশ্যই। তোমার বাড়িতে কে আছেন? প্রশ্নটা শুনে অনিমেষ মহাদেববাবুকে দেখলেন। বাড়ির কথা এখানে কেন? বোধহয় ওর চাহনি দেখেই মহাদেববাবু বিশদ হলেন।
আমি তোমার অ্যাটাচমেন্টের কথা জানতে চাইছি। আমার ঠাকুরদা, বাবা, মা এবং পিসিমা। ভাই বোন নেই? না। তুমি পরিবারের একমাত্র সন্তান? ওরা তো তোমার উপর নির্ভর করবেন। আমি ছেলেবেলা থেকে দেখে আসছি দাদু, পিসিমা এবং বাবা-মা পরস্পরের উপর নির্ভর করতে অভ্যস্ত। আর আমার দাদুর কথা বলছি। এদেশের বর্তমান কাঠামো ভেঙে ফেলতে যদি বিপ্লবের ঢেউ আসে এবং আমি যদি সেই আয়োজনে থাকি, তাহলে তিনি অখুশি হবেন না। অনিমেষ বলল, বেশ, সমস্যা তাহলে আর কিছু রইল না। অনিমেষের হাত ধরলেন মহাদেববাবু। তোমাকে যদি এই মুহূর্তে খুব বড় দায়িত্ব দেওয়া হয়, তুমি নেবে? বলুন। গতকাল তোমার সঙ্গে আলাপ হওয়ার পর কথাটা আমার মনে হয়েছিল। আজ খোঁজ খবর নিয়েছি। অবশ্য সুভাষও তোমার হয়ে কথা বলেছে আমাকে। তোমার বাড়ি উত্তর বাংলায়। চা বাগানের মানুষদের তুমি নিশ্চয়ই কিছুটা চেনো। আমাদের কর্মসূচির প্রথম পদক্ষেপ শহরের মানুষকে পরিস্থিতি সচেতন করা এবং গ্রামে বা মফস্বলে শ্রমিক, কৃষক সংগঠিত করে এগিয়ে যাওয়া। আমি আজই এই নিয়ে কথা বলবো। তুমি যদি রাজি থাকো তাহলে যে কোনো মুহূর্তে তোমাকে ওখানে যেতে হতে পারে। আমি রাজি। খুশি হলাম। আজ রাত্রে দেখা হবে তাহলে। পৃথকভাবে ওরা বেরিয়ে এসে চিড়িয়া মোড়ে দেখা করতেই সুবাস্তা বলল, অনিমেষ, তুমি কি ভেবেচিন্তে সব কাজ করছো? প্রশ্নটা একটু বিরক্ত হলো অনিমেষ। প্রশ্নকর্তা যেহেতু সুবাস্তা, তাই সেটা প্রকাশ না করে বলল, এ কথা কেন বলছেন? তোমার এমএ পরীক্ষা সামনেই। তাতে কি হয়েছে? এখনই কলকাতা ছাড়লে পরীক্ষা দিতে পারবে? অনিমেষ হাসল। সুবাস্তা, আমি যে বিষয় নিয়ে এমএ পড়ছি তার ডিগ্রি পাওয়া কিংবা না পাওয়ার কোনো পার্থক্য নেই। তাছাড়া আমরা যা করতে চলেছি তার সম্ভব হলে এ ধরনের ডিগ্রির কোনো প্রয়োজন হবে না। আর শুধু পরীক্ষা দেওয়ার কথা যদি বলেন, তাহলে তো যে কোনো মুহূর্তেই এসে দিয়ে দেওয়া যায়। তাহলে এতদিন এমএ পড়ছিলে কেন? কি- কিছু করতে হয় তাই। তাছাড়া আমি এমএ পড়ছি, এই ভাবনাটা অনেককেই নিশ্চিন্ত রাখতো। তোমার আর কারোর কাছে জবাবদিহি দেওয়ার নেই? প্রশ্নটা শুনেই অনিমেষের চোখের সামনে মাধবীলতার মুখ ভেসে উঠল। যে মেয়ে তার জন্য এক কথায় ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, তার সঙ্গে কথা বলাটা জরুরি ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো আজ যদি সে পিছিয়ে আসতো তাহলে বাকি জীবনটা বেঁচে থাকার কোনো কারণ থাকতো না। সে যাই করুক নিশ্চয়ই মাধবীলতা তাকে সমর্থন করবে। মাধবীলতা তার থেকে মোটেই ভিন্ন নয়। অনিমেষ উত্তর দিল, সুবাস্তা, সেটা দেওয়া হয়ে গেছে। সুবাস্তা অবাক গলায় জিজ্ঞাসা করল, কার কাছে? আমার নিজের কাছেই। অনিমেষ হাসছিল। সুবাস্তা জিজ্ঞাসা করল, সিগারেট আছে অনিমেষ? অনিমেষ ঘাড় নাড়ল, না। তারপর চারপাশে চোখ ঘুরিয়ে সিগারেটের দোকান খুঁজতে লাগলো। এখন নিশুতি রাত। স্টেশনের দিকে গেলে অবশ্যই দু একটা দোকান খোলা পাওয়া যাবে, কিন্তু এ তল্লাটে কোথাও আলো জ্বলছে না। কাশীপুর ক্লাবের পাঁচিলের ওপর ছেলে দুটো কাজ করছে। এদিকটায় লোকজনের ঘন বসতি নেই বলে কাজেরও সুবিধে। অনেকটা জায়গা নিয়ে লেখা হচ্ছে। বন্দুকের নলই শক্তির উৎস। লক্ষ্য করছিল অনিমেষ, ছেলেটার হাতের এক একটা টানে কি সহজে রেখাগুলো জ্যান্ত অক্ষর হয়ে যাচ্ছিল। ঠিক 12টার সময় ওরা মিলিত হয়েছিল। দমদম স্টেশনের চত্বরটা তখন বাজারের মতন সরগরম। সুভাষদা একটু ইতস্তত করছিল ওখানে কাজ শুরু করতে। প্রথমে এই লোকের দৃষ্টি আকর্ষণ করা উচিত হবে না। ওরা তাই একটু সরে এসে লেখা শুরু করেছে। ছেলে দুটোর হাত খুব ভালো। এরই মধ্যে দুটো লেখা হয়ে গেছে। রঙের কৌটো মাটিতে রেখে ছেলে দুটোর একজন বলল, বিড়ি খাবেন? সুভাষদা হাত বাড়ালো, বেশি থাকলে দাও। পকেট থেকে দুটো বিড়ি বার করে ওদের হাতে ধরিয়ে দিয়ে ছেলেটি কাজে ফিরে গেল। সুভাষদা নিজেরটা ধরিয়ে অনিমেষের মুখের সামনে হাতের আড়ালে বাঁচানো আগুনটা এগিয়ে ধরল। অনিমেষ বিড়িতে টান দিতেই একটা কটু গন্ধ জিভে গলায় ছড়িয়ে পড়ল। শরীর গুলোচ্ছিল প্রথমে, কিন্তু ক্রমশ ঠিক হয়ে এলো। সুভাষদা বলেছিল, বিড়িটা অভ্যাস করাই ভালো। প্রথম কথা, পয়সা খরচ কম, আর সবচেয়ে উপকারী যেটা হলো, ক্যান্সার হয় না। বিড়ি খেলে ক্যান্সার হয় না? শুনেছি সিগারেটের কাগজটার ধোঁয়াই সবচেয়ে ক্ষতিকর। বিড়িতে সেই ধোঁয়াটা নেই। বাংলাদেশের গ্রামের মানুষের কজনের ক্যান্সার হয়? বিড়ির টান এখন ভালো লাগছে। অনিমেষ ভাবছিল এবার থেকে বিড়িই খাবে।
পয়সার সাশ্রয়ের চিন্তাটাই মাথায় ছিল। হঠাৎ মনে হলো মাধবীলতার সঙ্গে হাঁটতে হাঁটতে যদি সে বিড়ি খায় তাহলে কি প্রতিক্রিয়া হবে। সত্যি আমরা কতগুলো ব্যাপারে নিজেদের ইচ্ছে মতন সাজিয়ে নিই এবং তার ব্যতিক্রম হলেই আমাদের চোখের দৃষ্টি কটু লাগে। যেমন সিগারেট খাওয়ার বদলে বিড়িটার চল যদি শিক্ষিত মানুষের মধ্যেই স্বাভাবিক হতো, তাহলে সে প্রতিক্রিয়ার কথা ভাবতে হতো না। সামনের রাস্তা দিয়ে এখন কদাচিৎই গাড়ি যাচ্ছে। নিস্তব্ধ এই রাত্রিরে দেওয়ালের গায়ে অক্ষরগুলো জন্ম নিচ্ছিল। বন্দুকের নলই শক্তির উৎস। লেখার ভঙ্গিতে একটা উদ্দাম বিদ্রোহের চেহারা আছে। বন্দুক শব্দটা দেখতে দেখতে অনিমেষের সামনে একটা ছবি ফুটে উঠল। কিউবার জঙ্গলে এগিয়ে যাওয়া বিপ্লবী সেনারা হাতের বন্দুকের শেষ টোটা ফুরিয়ে যাওয়ার পরে মরিয়া হয়ে সেই শত্রুকে আঘাত করছে লাঠির মতন ব্যবহার করে। বন্দুকের বারুদের অভাব বুকের বারুদ পূর্ণ করছে। সেই দেখা ছবিটাই এখন চোখের সামনে ভাসল। বিপ্লবে বন্দুক অনিবার্য, অথচ সে কখনো বন্দুক স্পর্শ করেনি। অস্ত্র ব্যবহারে দক্ষতা না থাকলে শিক্ষিত প্রতিপক্ষের মুখোমুখি হতে যাওয়া বোকামি ছাড়া কিছু নয়। দেশের সৈন্যবাহিনী শুধু এই ব্যাপারেই দীর্ঘকাল ধরে শিক্ষা পেয়ে এসেছে। তাদের বিরুদ্ধে একদম আনাড়ি হাতে বন্দুক ধরলে কয়েক মুহূর্তেই বিপ্লবের স্বপ্ন আকাশকুসুম হয়ে যাবে। তাহলে প্রদীপ জ্বালার আগে তাই সলতে পাকানো শেখা দরকার। এই প্রস্তুতিটা কিভাবে হবে? নেতারা ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করছেন। অস্ত্র শিক্ষা যখন একান্ত প্রয়োজন, তখন তার শিক্ষাও দরকার। এদেশে যারা রাজনীতি করেন তাদের এই ব্যাপারে বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। আর যাই হোক, ধুতি সামলে রাইফেল ছোড়া যায় না। সেক্ষেত্রে সামরিক শিক্ষায় শিক্ষিত মানুষের সাহায্য দরকার হবে। সেটা কি করে সম্ভব? ভারতবর্ষের সাধারণ মানুষ দূর থেকে গাদা বন্দুক দেখায় অভিজ্ঞতা নিয়েই বেঁচে আছে। পরের সমস্যা হলো, শক্তির উৎস বন্দুক যদি হয় তাহলে সেটা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করা প্রয়োজন। আধুনিক সমরবিদ্যায় শিক্ষিত বাহিনীর সঙ্গে লড়তে গেলে আধুনিক অস্ত্রের প্রয়োজন। সেটা এক্ষেত্রে সংগ্রহ করা অসম্ভব। তাহলে বিপ্লবের প্রাথমিক প্রয়োজনগুলো যদি না মেটানো যায়? ক্রমশ অস্থির হয়ে পড়ল অনিমেষ। তার না দেওয়ায় বিড়ি নিভে এসেছিল। বিরক্তিতে সেটাকে ছুঁড়ে ফেলল সে। সুভাষদা বোধহয় লক্ষ্য করেছিল ওর অন্যমনস্কতা। জিজ্ঞাসা করল, কি হয়েছে? অনিমেষ সুভাষদার মুখের দিকে তাকালো। অনিয়মে মুখটা কালো হয়ে আছে। ঠোঁটে বিড়ির লাল আগুন জোনাকির মতন জ্বলছে। এই আগুনটার দিকে তাকিয়ে অনিমেষের মনে হলো সে নিশ্চয়ই খুব ভাবপ্রবণ। তা না হলে একসঙ্গে কাজে নেমে সুভাষদা যা চিন্তা করে না, তাই সে কেন করছে? কোনো কাজ করতে গেলে তার মাথায় হাজারটার সম্ভাব্য ভাবনা চলে আসে। সুভাষদা তাকিয়ে আছে দেখে অনিমেষ বলল, ভাবছিলাম এত বন্দুক পাওয়া যাবে। কথাটা সহজ করার জন্য বলে ফেলে হাসল সে। সুভাষদা বুঝতে পারল না অর্থ। ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, মানে? বিপ্লবের জন্য কত বন্দুক দরকার হিসেব করেছেন? এবার শব্দ করে হাসল অনিমেষ। মনের ভেতর যে প্রশ্নটা এতক্ষণ পাক খাচ্ছিল সেটাকে এত সহজ ভঙ্গিতে বের করে দিতে পেরে স্বস্তি পেল সে। সুভাষদার মুখের রেখাগুলো সহজ হয়ে এলো। যদি প্রয়োজন হয় তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এক একটি বন্দুকে রূপান্তরিত হবে। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু সরকারের সঙ্গে লড়তে গেলে অস্ত্র দরকার। ও নিয়ে চিন্তা করো না, প্রয়োজন তীব্র হলে কোনো কিছুই বাধা হয় না। ওদিকে ততক্ষণে লেখাটা শেষ হয়ে গেছে। ছেলে দুটো জিনিসপত্র গুটিয়ে একটু সরে এসে নিজেদের শিল্পকর্ম দেখছিল। সত্যিই খুব সুন্দর হয়েছে লেখা। অনিমেষ মনে মনে তারিফ করলো। বেশ তেজ আছে অক্ষরগুলোর মধ্যে। ওরা পরবর্তী জায়গায় যাওয়ার জন্য এগিয়ে গেল। শেঠ লেনের মুখে একটা ভালো জায়গা বেছে নিয়ে ওরা কাজে লেগে গেল। কোথাও সামান্য শব্দ নেই। পার্লামেন্ট শুয়োরের খোয়ার লেখার আয়োজন চলল। পাশের একটা রকে অনিমেষ বসেছিল। সুভাষদা রাস্তার উল্টো দিকে জল বিয়োগ করে এসে দাঁড়াতেই গলি থেকে ৫-৬ জন দৌড়ে এসে ওদের সামনে এসে থমকে দাঁড়ালো। লোকগুলো অনিমেষদের বোধহয় এখানে আশা করেনি। একটু থতমত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ওরা ২-৩টে দলে ভাগ হয়ে ছুটে গেল এপাশ ওপাশ। ওরা চলে যাওয়া মাত্র দূরে কোথাও আওয়াজ উঠল। চিৎকার করছে কেউ এবং ক্রমশ শব্দটা বাড়তে লাগলো। অনিমেষ চাপা গলায় জিজ্ঞাসা করল, লোকগুলো কারা হতে পারে বলুন তো?
বুঝতে পারছি না, ওয়াগন ব্রেকার কিংবা ডাকাত হতে পারে। কি করবেন? শব্দটা এগিয়ে আসছিল, যেন অনেক লোক কাউকে তাড়া করে আসছে। ছেলে দুটোর একজন বলল, আমাদের এখানে আর থাকা উচিত হবে না। সুভাষদাও মাথা নাড়ল। হ্যাঁ, জলদি পা চালাও। আকার জিনিসপত্র হাতে নিয়ে ওরা চিড়িয়া মোড়ের দিকে জোরে হাঁটতে লাগলো। ওরা যখন রেডিও গলির মুখে পৌঁছেছে ঠিক তখন সামনের রাস্তায় দুটো হেডলাইটকে ছুটে আসতে দেখলো। অনিমেষ চাপা কণ্ঠস্বর শুনতে পেল, লুকিয়ে পড়ো চটপট। সে কিছু বুঝে ওঠার আগেই জিপটা পাশে এসে দাঁড়ালো শব্দ করে। দু তিনজন লোক লাফ দিয়ে নেমে চেঁচিয়ে উঠল, হ্যান্ডস আপ। অনিমেষ সেই মুহূর্তেই আর চোখে দেখতে পেল তার পাশে শুধু আঁকিয়ে ছেলে দুটোর একজন ভীত মুখে দাঁড়িয়ে আছে। সুভাষদা কথাটা বলেই কি করে যে হাওয়ায় মিলিয়ে গেল কে জানে। লোকগুলোর নির্দেশ মান্য করার সময় ওদের হাতে চকচকে অস্ত্র নজরে পড়েছিল। একজন মোটা মতো লোক জিপে বসে জিজ্ঞাসা করলো, এত রাত্রে এখানে কি করছেন? দুটো হাত মাথার ওপরে অনিমেষ বলল, প্রয়োজন ছাড়া কেউ বের হয়? লোকটা অত্যন্ত বিরক্ত হলো। যা প্রশ্ন করছি তার উত্তর দিন। কাজ ছিল। কি কাজ? লেখালেখি। লেখালেখি? রাত্রির বেলায় রাস্তায় ঘুরে আপনারা পদ্য লিখছেন? পদ্যের আপনি কিছু বোঝেন? শাট আপ! আমাকে পদ্য বোঝানো হচ্ছে। নাম কি? অনিমেষ মিত্র। ততক্ষণে দুজন পুলিশ ওকে সর্বাঙ্গে হাতিয়ে রেখেছে। ওর সঙ্গী ছেলেটিও বাদ পড়েনি, কিন্তু তার হাত থেকে ওরা দুটো রংমাখা তুলি উদ্ধার করে বীর দর্পে অফিসারটির দিকে এগিয়ে গেল। নাম শুনে অফিসারটি ঘাড় ঘুরিয়ে পাশের ছেলেটিকে কিছু জিজ্ঞাসা করে মাথা নাড়ল। তারপর তুলি দুটো দেখতে পেয়ে বলল, কোন পার্টি? পার্টি ফার্টি নয়। পার্টি নয় তাহলে তুলি দিয়ে কি লেখা হচ্ছিল? লেখা হয়নি, লিখবো বলে ভাবছিলাম। ভাবছিলেন কি সেটা? কলকাতাকে আরো সুন্দর করে তুলুন, কলকাতা তিলোত্তমা হবেই, কলকাতার অন্য নাম ভালোবাসা, এইসব। কথাটা শেষ হওয়া মাত্র হো হো করে হাসতে লাগলো অফিসার। পুলিশগুলো দাঁত বের করলো দেখা দেখি। হাসি শেষ করে অফিসার বলল, হয় মাথা খারাপ নয় কবি টবি হবে। নামটাও যেন কাগজে দেখেছি মনে হচ্ছে। অনিমেষ জিজ্ঞাসা করলো, আমি হাত নামাতে পারি এবার? নামান। থাকা হয় কোথায়? এতক্ষণে একটা জেদের ঘোরে কথা বলছিল অনিমেষ। অফিসার ঠিকানা জিজ্ঞাসা করতেই সে থিতিয়ে গেল। ঠিকানা জানার পর এরা যদি তাকে সেখানে নিয়ে যেতে চায় তাহলে? না, ভুল ঠিকানা বলা চলবে না। ঠিক সেই সময় শেট লেন থেকে ৩-৪ জন লোক খুব উত্তেজিত হয়ে বেরিয়ে পড়ল। তারা দমদম রোড দিয়ে এদিকেই আসছিল। অফিসার সেদিকে তাকিয়ে বলল, এরা আবার কে? পুলিশের জিপ দেখে লোকগুলোর উৎসাহ যেন আরো বেড়ে গেল। পুলিশ পুলিশ বলে চিৎকার করে ওরা ছুটে আসতেই কনস্টেবল ৩ জন এগিয়ে গেল অনিমেষদের পাশ থেকে। লোকগুলো একই সঙ্গে হাউমাউ করে কথা বলছিল। অফিসারের ধমকে ওরা একটুও শান্ত হচ্ছিল না। অনিমেষ বুঝল একটু আগে মারাত্মক কিছু হয়ে গেছে শেটলেনের ভেতর। কয়েকটা লোক একটা বাড়ির দরজা ভেঙে ডাকাতি করেছে। বাধা দিতে গিয়ে বাড়ির একটি ছেলে খুন হয়েছে। ওরা যখন এইসব কথা পুলিশকে জানাচ্ছে তখন অনিমেষের পাশে দাঁড়িয়ে আঁকিয়ে ছেলেটি ফিসফিস করে বলল, চলুন পালাই। অনিমেষ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ওদের দিকে নজর বোলালো। অফিসারের সামনে নালিশ জানাতে আসা লোকগুলো দেওয়ালের মতন আড়াল করে দাঁড়িয়ে আছে। কনস্টেবলগুলো অনেকটা দূরত্বে মন দিয়ে কথা শুনছে। এখন যদি পালানো যায় তাহলে ধরা পড়ার সুযোগ কিছুটা কম। যদিও পালাবার রাস্তা একটাই, পেছনের রেডিও গলি, কিন্তু সেটা অনেকটা দূর অবধি সোজা দেখা যাচ্ছে এবং রাস্তার আলোগুলো খুব উজ্জ্বল। এই গলি দিয়ে দৌড়লে এরা অনেকক্ষণ দেখতে পাবে। ছোটার সময় যদি পাটা বিশ্বাসঘাতকতা করে তাহলে হয়ে গেল। কিন্তু সুভাষদারা কোথায় গেল? অনিমেষ কাছে পিঠে লুকোবার জায়গা দেখতে পেল না। পাশে ছেলেটি আবার জিজ্ঞাসা করল, কি করবেন? পালানো যাবে না। যাবে। চোখের ইঙ্গিত করে ছেলেটি আচম্বিতে দৌড় শুরু করলো। অনিমেষ জায়গাটা লক্ষ্য করেনি। পেছনের নর্দমার পাশ দিয়ে সরু একটা পথ বাড়িগুলোর মধ্যে ঢুকে গেছে। রেডিও গলি নয়, ছেলেটি ওই সরু পথের মধ্যে ছুটে গেল। এক পলকও নয়। অনিমেষ বুঝে নিল আর এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। ওর সঙ্গীর ছুটে যাওয়ার জবাবদিহি তাকেই করতে হবে। নিজের অজান্তেই পা চালালো অনিমেষ।
সে যখন নর্দমা পেরিয়ে সরু পথটার মুখে, ঠিক তখনই পুলিশগুলোর নজর পড়ল এদিকে। সঙ্গে সঙ্গে হৈ হৈ আওয়াজ উঠল। একটা থান ইট অনিমেষের শরীর ঘেঁষে তীব্র বেগে ছুটে দেওয়ালে লেগে টুকরো হলো। চকিতে ঘাড় ঘুরিয়ে অনিমেষ দেখল কতগুলো শরীর তার দিকে ছুটে আসছে। অন্ধকার গলির ভেতরে অনিমেষ ঢুকে পড়ল। এক পাশে সরু নর্দমা, অন্যদিকে সাঁচির বেড়ার ঘর। এদিকটা যাতায়াতের পথ নয়। অনিমেষ প্রাণপণে ছুটছিল। পায়ের তলায় ভাঙা ইট, রাজ্যের আবর্জনা, একটুও আলো চোখে পড়ছে না। সঙ্গী ছেলেটির কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছে না। রাস্তাটা কোথায় গিয়েছে এসব ভাববার কোনো অবকাশ নেই। অনিমেষ অন্ধের মতন ছুটছিল। দুতিনটে মোড় পেরিয়ে হঠাৎ সতর্ক হয়ে গেল সে। সামনে চকচক করছে জল কাদা, অর্থাৎ নর্দমাটা এখানে অনেকটা চওড়া হয়ে গিয়েছে। আর এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। প্রায় খাঁচায় পড়া ইঁদুরের মতন অনিমেষ পেছন দিকে তাকালো। অস্পষ্ট কথাবার্তা শোনা যাচ্ছে এবার। কনস্টেবলগুলো কি এই পথেই ঢুকে পড়েছে? হঠাৎ আঁকিয়ে ছেলেটির ওপর মেজাজ গরম হয়ে গেল অনিমেষের। কি দরকার ছিল এভাবে পালানোর? অফিসারটি বেশ ভালোই ব্যবহার করছিল। তাছাড়া শেটলেনের লোকগুলোকে নিয়ে নিশ্চয়ই ব্যস্ত থাকতে হতো ভদ্রলোককে। ছেলেটা যদি এই পথে আসে তাহলে যাবে কোথায়? অনিমেষ নর্দমাটা পার হওয়ার চেষ্টা করল না। উল্টো দিকে একটা তেতলা বাড়ির পিছন দিক। চিৎকার চেঁচামেচিতে দোতলার ঘরে আলো জ্বলে উঠেছে। এপাশে সাঁচির বেড়ার ঘরগুলোর দিকে চকিতে নজর বোলাতে গিয়ে একটা ছোট্ট ফাঁক চোখে পড়ল। কোনোরকম দ্বিধা না করেই অনিমেষ সেই ফাঁক দিয়ে এগিয়ে গেল। বাঁশের কোনায় লেগে জামার হাতটায় টান পড়তেই কেউ চিৎকার করে উঠল, কে? জামাটাকে ছাড়িয়ে নিয়ে অনিমেষ দ্রুত এগোতেই একটা উঠোন দেখতে পেল। যে কে বলে ডেকেছিল তার সাড়া পাওয়া যাচ্ছে না, কিন্তু সবাই যদি জেগে ওঠে তাহলে আর দেখতে হবে না। ওপাশের পথটায় কথাবার্তা শোনা যাচ্ছে। পুলিশগুলো নিশ্চয়ই এতক্ষণে নর্দমাটার কাছে এসে গেছে। অনিমেষ চারপাশে খালি বারান্দা দেখতে পেল। তারপর দ্রুত পা চালালো বাইরে বেরোবার পথটার দিকে। গলিটা সরু, দুপাশে বস্তি বাড়ি। বাঁ দিকের পথটা নিশ্চয়ই দমদম রোডে গিয়ে পড়েছে। ওদিকে এগোলে পুলিশের জিপের সামনে পড়তে হবে। কয়েক পা পেছনে এগোতে কাশির শব্দ কানে এলো। অনিমেষ দেখলো একটা দাওয়ার ওপর হয়ে বসে আছে কেউ। কাশিটা তারই গলা থেকে আসছে। অনিমেষের মনে হলো লোকটা তাকে দেখেছে, কিন্তু দেখলে তো তার দিকে সরাসরি তাকাতো। ওভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকবে কেন? অনিমেষ কি করবে বুঝতে না পেরে আরেক পা এগোতেই লোকটি বলল, খোকা এলি? সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল অনিমেষ। লোকটি কারোর জন্য অপেক্ষা করছে এত রাত্রে, কিন্তু তাকে এত কাছে দেখেও ভুল করছে কেন? গলার স্বরে বোঝা যাচ্ছে বেশ বয়স হয়েছে। ও খোকা, এলি নাকি? নিজের অজান্তেই অনিমেষ বলল, হুঁ। রাত কত হলো? এত দেরি করতে হয় বাপ, আমি যে ঘুমোতে পারি না। বৃদ্ধ খক খক করে কাশতে লাগলো এবার। ঠিক এই সময় ওপাশের বস্তিতে কথাবার্তা শোনা গেল। পুলিশগুলো ওখানে ঢুকলো কিনা কে জানে। ও খোকা, যা ঘরে যা, ওপাশে আবার হইচই হয় কেন? বুড়োর গলায় উদ্বেগ ফুটে উঠল। জায়গাটায় দাঁড়ানো আর নিরাপদ নয়। অনিমেষ ইতস্তত করছিল। এতক্ষণে সে বুঝে গেছে বৃদ্ধ চোখে দেখতে পায় না। এত রাত্রেও ছেলের পথ চেয়ে জেগে বসে আছে। কোনো কিছু চিন্তা না করে সে দাওয়ায় উঠে এলো। দরজাটা ভেজানো। বারান্দায় দাঁড়িয়ে থাকতে আর সাহস হচ্ছিল না, অথচ ভেতরে যেতেও কুণ্ঠা হচ্ছিল। কারণ ঘরের ভেতরে আর কে আছে সে জানে না। তাকে দেখে নির্ঘাত চিৎকার উঠবেই। এবাড়ির সমস্ত লোকই তো আর অন্ধ হতে পারে না। এত এ ভেতরে পা দেওয়া মানে স্বেচ্ছায় ধরা দেওয়া। কিন্তু পুলিশগুলো কি ওদের শেঠলেনের হত্যাকারী বলে ঠাউরিয়েছে? সঙ্গে সঙ্গে অনিমেষ ঠান্ডা হয়ে গেল। অনিমেষ নিঃশব্দে বুড়োর দিকে এগিয়ে গেল। বুড়োকে সব কথা খুলে বললে কেমন হয়? বিনা কারণে পুলিশের রোষে পড়েছে জানলে যদি বুড়োর দয়া হয়। কিন্তু মুখ খোলার আগেই দরজার শব্দ হলো। অনিমেষ চকিতে ঘাড় ঘুরিয়ে দেখল দরজায় একটা রোগা শরীর দাঁড়িয়ে আছে। এত রোগা যে দেখলেও বিশ্বাস হয় না। আধো অন্ধকারেও সেই মুখে চোখে বিস্ময় ফুটে উঠল। তারপর এই চিৎকার করার জন্য মুখ হাঁ হলো। অনিমেষ সঙ্গে সঙ্গে দুটো হাত জড়ো করতেই শব্দটা বের হলো না। আমাকে বাঁচান,
ফিসফিস করে উচ্চারণ করলো অনিমেষ দরজার কাছে এগিয়ে গিয়ে। রক্তহীন শরীর, কোটরে ঢোকা চোখ, বয়স বোঝা মুশকিল। বৃদ্ধা ওকে খুঁটিয়ে রেখছিল এবার। গলার স্বরে যেটুকু আওয়াজ হয়েছে তাতেই বোধহয় বুড়োর খটকা লেগেছে। সঙ্গে সঙ্গে রেকর্ড বাজলো। কে? কে এলো? খোকা এলো না? অখোকা! ওপাশের বস্তি এখন ওপাশের বস্তি এখন জেগে উঠেছে। পুলিশগুলো বোধহয় সবাইকে ডেকে ডুকে কিছু বলছে। রাত বেশি বলেই বোধহয় মানুষের উৎসাহ কম। পুলিশ বস্তি থেকে বেরিয়ে সরু গলিটায় টর্চ ফেলতে লাগলো। আর একটু এগোলেই এই বারান্দাটা নজরে এসে যাবে। আমাকে বাঁচান, আমি নির্দোষ। অনিমেষ এবার প্রার্থনা করলো। কে কথা বলে? বুড়োর গলায় সন্দেহ এবার। খোকা! তীক্ষ্ণ একটা কণ্ঠস্বর বাজলো ওই রোগা শরীর থেকে। অখোকা, শুয়ে পড় বাবা, রাত ফুরিয়ে এলো। তৃপ্তির গলা এবার। টর্চের আলো এগিয়ে আসছে। অনিমেষ দেখল বৃদ্ধা দরজা থেকে সরে দাঁড়ালো সামান্য, এবং প্রথম সুযোগেই সে ঘরের ভেতরে চলে এলো। ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না সে, কারণ বৃদ্ধা এর মধ্যে দরজা ভেজিয়ে দিয়েছে, এবং তীক্ষ্ণ কণ্ঠস্বরে জানতে চেয়েছে, কে তুমি? গলার স্বর উচ্চগ্রামে নয়, কিন্তু খুব জেদি এবং শীতল। আমি রাজনীতি করি মা। শেষ শব্দটি উচ্চারণ করার আগে অনিমেষের একটুও মানসিক প্রস্তুতি ছিল না, তাই নিজের কানেই শব্দটা ঠেকল। ভোটের লোক? না না, আমরা অন্য রাজনীতি করতে চাই। এই, কে তুই? বাইরে হাঁক উঠল। আমি নিবারণ দাস, আপনারা কে? বুড়োর গলা। পুলিশ, এখানে বসে আছিস কেন? ঘুম আসছে না বাবু, চোখে দেখি না, ঘুমও আসে না। আরেকটি হেরে গলা বোধহয় জরিপ করেই বলল, এ শালা অন্ধ। এদিকে কাউকে আসতে দেখেছিস? আমি তো চোখে দেখি না বাবু। ফালতু সময় নষ্ট করছিস, ফিরে চল। কয়েক মুহূর্ত বাদেই গলিটা নিস্তব্ধ হয়ে গেল। কাঠ হয়ে দাঁড়িয়েছিল অনিমেষ। এতক্ষণের উত্তেজনায় শরীর আর খাড়া থাকতে চাইছিল না। সে হাঁটু গেড়ে অন্ধকারে বসে পড়ল। সেই সময় বাইরে থেকে বুড়োর চাপা গলা ভেসে এলো। অখোকার মা! খোকা আজ আবার কি করে এলো? পুলিশ আসে কেন? ঘুমোও তো, চেঁচিয়ে পাড়া জাগিও না। বৃদ্ধা ধমকে উঠল। হ্যাঁ, এইবার ঘুম আসছে মনে হয়। বুড়ো বিড়বিড় করল। সাদা কাপড়টাকে ঘরের এক কোণে হেঁটে যেতে দেখল অনিমেষ। এই অন্ধকারেও সেই ঘরের মধ্যে দারিদ্র্যের একটা গন্ধ টের পাচ্ছিল। কেমন একটা চিমসে হাওয়া পাক খাচ্ছে এখানে। এবং তখনই সে টের পেল এখানে শুধু ওরা দুজনই নেই, আরও কয়েকটা নিঃশ্বাস পড়ছে মেঝেতে। ভালো করে দেখতে চেষ্টা করলো অনিমেষ। হ্যাঁ, বৃদ্ধা যেদিকে গিয়ে বসেছে সেদিকের মেঝেতে 3টে শিশু শুয়ে আছে। তুমি চোর ডাকাত নও তো? আমাকে দেখে কি তাই মনে হয়? চেহারা দেখে আজকাল কিছু বোঝা যায় না। বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আমরা রাস্তায় পোস্টার লিখছিলাম, এমন সময় পুলিশ তাড়া করলো। আমাদের লেখাগুলো ওদের পছন্দ নয়। কি লেখা? আমরা এদেশের নিয়মগুলো ভাঙতে চাই, এইসব মন্ত্রী নেতাদের সরিয়ে এমন একটা সরকার আনতে চাই যেখানে ধনী দরিদ্রের কোনো পার্থক্য থাকবে না। জানি না তুমি সত্যি বলছো কি না, কিন্তু তোমাকে হুট করে এই ঘরে ঢুকতে দিলাম কেন জানো? আপনার দয়া। মোটেই না। বাইরের বুড়ো মানুষটা যদি ভুল বুঝেও নিশ্চিন্ত হয়, তাহলে বাকি রাতে একটু ঘুমোতে পারবে। উটকো লোককে এভাবে ঘরে ঢোকানো অন্যায়, কিন্তু অন্ধ মানুষটার জন্য। বৃদ্ধার গলা বুঝে এলো। সামান্য কান্নার আওয়াজও ঘরে পাক খেলো। অনিমেষ অনেকক্ষণ কথা বলতে পারল না। নিজেকে সামলে নিয়ে বৃদ্ধা বলল, ভোর হওয়ার আগেই তুমি চলে যেও, মানুষটা জাগবার আগেই। আচ্ছা। খানিকক্ষণ চুপচাপ। রাত ঘন হলে কতগুলো নিজস্ব শব্দ সৃষ্টি করে, সেগুলো মাঝে মাঝে কানে আসছিল। ভীষণ ক্লান্ত লাগছে এখন। সুভাষ দ্বারা ধরা পড়ল কিনা বোঝা যাচ্ছে না। যদি ধরা পড়ে তাহলে শেটলেনের ঘটনায় ফেঁসে যাওয়া বিচিত্র নয়। প্রথম রাতেই কি বিভ্রাট হলো। তোমার মা বাপ নেই? ঘরের কোণ থেকে গলা ভেসে এলো। কেন? রাত্রিরে বাড়ি ফিরছ না, তাদের চিন্তা হবে না? হঠাৎ অনিমেষের বুকের ভেতরটা ভারী হয়ে এলো। সত্যি, এই কলকাতা শহরে তার জন্য চিন্তা করার কেউ নেই।
কথাটা মাথায় আসতেই বিদ্যুৎ ঝলকের মতন একটা মুখ মনের মধ্যে চলকে উঠল। যতক্ষণ সে অন্যায় করবে না ততক্ষণ সেই মুখ আমৃত্যু তাকে সমর্থন করে যাবে। অনিমেষ বলল, চিন্তা তো হবেই, কিন্তু ভালো কাজ করতে গেলে তো ঘরে বসে থাকলে চলবে না। তুমি মদ খাও? না। বিয়ে করেছো? না। উত্তরটা শোনা মাত্র একটা দীর্ঘশ্বাস পড়ল। সেই শব্দ এত দূরে বসেও যেন অনুভব করল অনিমেষ। বুড়োর গলায় খোকা ডাকটা এই মুহূর্তে তার কাছে জলের মতন স্পষ্ট। খুব নরম গলায় সে জিজ্ঞাসা করল, এরা কে? আমার নাতি নাতনি। ওদের মা বাবা? মা চলে গেছে, বাপ মাতাল, অর্ধেক দিন বাড়ি ফেরে না। আমরা দুজন এদের পাহারা দিই। ঝিয়ের কাজে আর কটা টাকা পাই। এবার নিঃশ্বাস ভীষণ ভারী, তারপর সব চুপচাপ। অনিমেষ আর কথা খুঁজে পাচ্ছিল না। কখন ভোর হয় এই আশায় বসে থাকা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো চিন্তা নেই। তোমরা কি লড়াই করে ভালো দিন আনবে, না আমাদের কাছে ভোট চাইতে আসবে? হঠাৎ বৃদ্ধার স্বাভাবিক গলায় কথা বলল, আমরা ভোটে বিশ্বাস করি না। তাহলে? আমরা লড়াই করব। পারবে? পারতে হবেই। কি জানি বাবা। নিঃশ্বাসের শব্দ, আবার সব শান্ত, কিন্তু সেটা খুব সামান্য সময়ের জন্যই। গলির ভেতর আওয়াজ উঠল, জড়ানো গলায় কেউ গান গাইছে। সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যেই অনিমেষ দেখতে পেল বৃদ্ধা তড়াক করে উঠে দাঁড়ালেন। আর তারপরেই বাইরে বুড়োর কণ্ঠ বাজল, কে এলো? খোকা এলি? শুয়ে পড় বাপ। তীরের মতন বৃদ্ধা দরজা খুলে বেরিয়ে গেল বাইরে। তারপরেই হাউমাউ করে কান্না উঠল, পুরুষ কণ্ঠের আওয়াজ এবং সঙ্গে সঙ্গে বৃদ্ধার গলা। আহ, চুপ কর, পাড়ার লোক জাগবে। মদ খেয়ে কাঁদতে লজ্জা করে না? তুই না পুরুষ মানুষ? তারপরে খোলা দরজা দিয়ে বৃদ্ধা একটা দড়ি পাকানো শরীরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলো। লোকটাকে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছিল আর দাঁড়িয়ে থাকার শক্তি ওর নেই। এমনকি ঘরে যে অন্য কেউ দাঁড়িয়ে আছে সে খেয়াল করার ক্ষমতাও ওর নেই। ছেলেকে বাচ্চাগুলোর পাশে ধীরে ধীরে শুইয়ে দিল বৃদ্ধা। শোয়া মাত্র ফোঁস করে নিঃশ্বাস পড়তে লাগলো তার। অনিমেষ দাঁড়িয়েছিল। বৃদ্ধা এগিয়ে এসে বলল, রাত শেষ হয়ে এসেছে, তুমি যাও। সেই সময় বুড়োর গলা বাজল, ও খোকার মা, খোকা দুবার এলো কি করে? আগে কে এসেছিল? কেউ না, ঘুমোও তো। খিচিয়ে উঠল বৃদ্ধা, কিন্তু আমি যে শুনলাম। ভুল শুনেছ। অনিমেষ নিঃশব্দে বেরিয়ে এলো বারান্দায়। বৃদ্ধা পেছনে পেছনে এসেছে। আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে। বারান্দার এক কোণে বুড়ো গুটিসুটি মেরে শুয়ে আছে। বস্তির মানুষ জাগবো জাগবো করছে এইবার। অনিমেষ ঘুরে দাঁড়িয়ে বলল, আপনার কাছে আমি ঋণী হলাম। বৃদ্ধা বলল, কি কথা ছিরি, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো। বলে দ্রুত ঘরের মধ্যে ঢুকে গেল। এক মুহূর্ত অনিমেষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর ভারতবর্ষের একটা ক্ষুদ্র শরীরকে ঘরের মধ্যে রেখে ভোর হয়ে আসার সময়ে সে বড় রাস্তার দিকে হাঁটতে লাগলো। আমার এই অডিও বুকটা এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।